এই 5টা থেকে 5টা অবশ্যই কমন পাবেন। আসসালামু আলাইকুম। স্টার এডু সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। এইচএসসি পরীক্ষা চলতেছে, এর মধ্যে হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে প্রশ্নের সমাধান এবং একই সাথে পরবর্তী পরীক্ষার যে সাজেশন সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতায় আমাদের সাথে আগামী যে ভূগোল পরীক্ষা সেটার সাজেশন নিয়ে আছেন আমাদের সাথে রাব্বি স্যার। স্যার আজকে আপনাদেরকে ভূগোলের সাজেশন এবং এর পরবর্তী পরীক্ষার যে সাজেশনগুলো থাকবে সেগুলো প্রোভাইড করবেন। স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আছি আপনাদের সাথে ভূগোল প্রথম পত্র পরীক্ষার সাজেশন নিয়ে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব। শুরুতে ভূগোল প্রথম পত্রের যে পরীক্ষাটি, আপনারা জেনে থাকবেন যে আপনাদের জন্য দশম চ্যাপ্টারটি একদম বাদ, কারণ এটা শুধু প্র্যাকটিক্যালের জন্য। আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। প্রথম চ্যাপ্টারটা আমাদের জন্য ভূগোল পরীক্ষা একটা প্লাস পয়েন্ট। এখানে প্রায় 2টি এমসিকিউ এবং ফুল 10 মার্কের খুব সহজ একটি সিকিউ আপনারা পাবেন, যা আপনাদের পরীক্ষাতে আপনাদের অনেক অংশে এগিয়ে রাখবে। তো আপনারা প্রথম পত্রের পরীক্ষাতে ভূগোলের প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা, প্রাকৃতিক ভূগোলের জনককে, আধুনিক প্রাকৃতিক ভূগোলের জনককে, এই সমস্ত এমসিকিউটি পড়ে থাকবেন। এবং ভূগোলের যে আপনারা পরিসর, বিষয়বস্তু, উপাদান, এই বিষয়ে সমস্ত উপরে একটু ফোকাস করবেন, কারণ আপনারা ভূগোলের পরিসর, বিষয়বস্তু এবং উপাদান একদম সেম একই রকম জিনিস। এখানে প্রাকৃতিক ভূগোলের ভিতরে কি সমস্ত জিনিস আলোচনা হয়, মাটি, বায়ু, পানি, এ সমস্ত সম্পর্কিত বিদ্যা এবং এই ভূগোল পাঠের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কি বিষয় শিখলেন এবং এটা আপনাদের কি জ্ঞানের আলোকে আলোকিত করলো, এই বিষয় সম্পর্কে এটার যে গুরুত্ব, এটাই পরীক্ষাতে আসবে এমসিকিউ আকারে এবং সিকিউ আকারে। এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখান থেকে প্রতি বছর প্রায় 1টা থেকে 2টি করে সিকিউ প্রশ্ন এসে থাকে এবং 3 থেকে 4টি করে এমসিকিউ আপনারা পেয়ে থাকবেন এখান থেকে। তো এখানে আমি যদি প্রথমেই আপনাদের বলি যে এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেটা, অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের যে গঠন যেটা, এটার উপর আপনারা বেশি করে ফোকাস করবেন। এবং এখানে আমি যদি আপনাদের বলি যে ভূমির উপর ভেতরে আপনারা পর্বতটাতে বেশি করে ফোকাস করবেন, কারণ যে 5টি পর্বতের শ্রেণী বিভাগ আছে, ভাস পর্বত বা ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, এগুলোর উপরে আপনারা একটু বেশি করে ফোকাস করবেন। এর বাহিরে যে সমভূমি এবং মালভূমি আছে, সিকিউর জন্য এত বেশি ফোকাস করার আসলে দরকার নেই এখানে। এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা, ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা। আপনারা জেনে রাখবেন যে 3টি আছে: টারসিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি আছে। এই 3টা বিষয়ের উপরে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুটোই কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায়টিতে চলে যাই, তাহলে আপনারা এখানে এই যে পাত সঞ্চালন বিষয়টা একটু সিকিউর জন্য পড়বেন, যে 7টি যে বড় মহাদেশীয় পাত আছে এবং ছোট কয়েকটি পাত আছে, এই বিষয়টা একটু ছোট করে পড়বেন এমসিকিউর জন্য। এবং এখানে আপনারা ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, সুনামি, এই জিনিসটা সিকিউর জন্য খুব ভালো করে পড়বেন। ভূমিকম্পের কারণ সমূহ, ভূমিকম্পের ফলে কি কি দুর্যোগের সৃষ্টি হয়, কিংবা এর ফলে কি কি ধরনের ভূমিরূপ পরিবর্তন হয়, এই জিনিসগুলো একটু আপনারা বেশি ফোকাস করে পড়বেন। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে নদীর যে পর্যায়টা, অর্থাৎ একটি নদী যে পাহাড় থেকে উৎপত্তি হয়ে একদম সাগরের মোহনায় গিয়ে যে মেশে, এর ভেতরে নদীর যে 4টি প্রক্রিয়া আছে, যেমন আপনার নদীর প্রাথমিক পর্যায়, যৌবনকাল, বার্ধক্যকাল এবং প্রবীণকাল, এই বিষয়গুলো আপনারা একটু ফোকাস করে দেখবেন। কারণ এখান থেকে যে ভি আকৃতির উপত্যকা কিংবা বদ্বীপিক আকৃতির উপত্যকা, বাংলাদেশ যে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ডেল্টা, এটা সম্পর্কে আপনারা একটু দেখবেন, কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন সিকিউ এবং এমসিকিউতে এসে থাকে। এবং এখানে যে নদী ব্যবস্থাপনা, এটা সম্পর্কে একটু সাধারণ ধারণা থাকলেই হবে, যে নদীতে যে শাসন ব্যবস্থা কিংবা এটার যে মেনটেনেন্স যে বিষয়টা, এটা সম্পর্কে নদী ব্যবস্থা থাকে। এবং এই নদী ভাঙ্গনের বিষয়টা আপনারা একটু দেখে রাখবেন সিকিউ এর ঘ নাম্বারের জন্য, কারণ বাংলাদেশে প্রতি বছর এটা হয়ে থাকে এবং সিকিউতে এক্সামিনাররা সবসময় এটার উপরে ফলো করে থাকেন। সম্ভবতই প্রথম এবং নদী, এই দুটো মিলিয়ে আপনারা এখানে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় এবং ন্যূনতম আপনার সিম্পল একটা অন টপিকের উপরে ভিত্তি করে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন দেওয়া হয় না। এবং অন টপিকের উপরে যদি প্রশ্ন দেওয়া হয় এই চ্যাপ্টারটাতে, তাহলে আপনারা এখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি এবং নদীর পর্যায়ে প্রায় 2টো এমসিকিউ বা সিকিউ এখান থেকে আপনারা পেতে পারেন। এরপরে যদি আপনি আপনাদের চতুর্থ অধ্যায়ের কথা বলি, এটাও আপনাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, কারণ এটা ছোট্ট একটি চ্যাপ্টার এবং খুব সহজেই চ্যাপ্টারটি আপনারা শেষ করতে পারবেন। এখানে যে বায়ুর উপাদানগুলো যে নাইট্রোজেন, অক্সিজেন, কোনটা কি পরিমাণে থাকে, প্রথম 3টা নাইট্রোজেন, অক্সিজেন এবং আপনারা কার্বন ডাই অক্সাইডটা একটু দেখে যাবেন এমসিকিউ এর জন্য। এবং এখানে যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই বিষয়টা যে 5টি ধাপে আছে, এটা অবশ্যই এবং অবশ্যই আপনাদের সিকিউতে আসবে। এবং এখানে আপনারা মেইনলি 2টা
উপরে ফোকাস দিবেন সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ভেতরে আমাদের যাবতীয় পৃথিবীতে যা কিছু মেঘ বৃষ্টি সবকিছু হয়ে থাকে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের লেয়ারটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন এখানে, কারণ ওজোন স্ফিয়ার থেকে আপনাদের 100% প্রশ্ন থাকবেই। এবং এটার সাথে মিল করে এই যে বায়ু দূষণ এবং বায়ু দূষণের প্রতিরোধে কি কি করণীয় আপনারা এটা জেনে থাকবেন এবং জানেন, এটার সাথে মিক্স আপ করে আপনাদের একটা প্রশ্ন। এরপরে আমরা যদি পঞ্চম অধ্যায়ের কথা বলি, জলবায়ুর উপাদান এবং নিয়ামক। ছোট্ট করে আপনাদের এখানে বুঝতে হবে উপাদান কোনগুলো এবং নিয়ামক কোনগুলো। আমি যদি শর্ট করে আপনাদের বলি, উপাদান হচ্ছে যে সমস্ত জিনিস দিয়ে আবহাওয়া এবং জলবায়ু গঠিত হয়, যেমন বৃষ্টিতাপ, বৃষ্টির চাপ, বায়ুর চাপ, এগুলোর উপরে। এবং নিয়ামক জিনিসটা হচ্ছে কারণ, অর্থাৎ একটি দেশ থেকে যে আরেকটি দেশের জলবায়ুর যে পার্থক্য, এই জিনিসটা কিসের মাধ্যমে হয়ে থাকে, এই জিনিসগুলোকে নিয়ামক বলা হয়। যেমন আপনারা অক্ষাংশ, আপনার পাহাড়ের থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, তারপরে হচ্ছে শীতল স্রোত বা উষ্ণ স্রোত, কিংবা শীতল বায়ু, উষ্ণ বায়ু, এগুলোর উপরে ভিত্তি করে যে একটি দেশ থেকে আরেকটা দেশের তারতম্য হয়ে থাকে আবহাওয়া এবং জলবায়ু, এই সমস্ত বিষয় হচ্ছে নিয়ামক। এবং এই যে জলবায়ু উপাদান এবং নিয়ামক, এই নিয়ামকের উপরে বেস করে এখান থেকে সিকিউ প্রশ্নটা বেশিরভাগ এসে থাকে এই চ্যাপ্টারে। মেঘ এবং বৃষ্টিপাত, এই জিনিসটার উপরে আপনারা আরো বেশি ভালো করে ফোকাস করবেন। এই নিয়ামকের সাথে এই জিনিসটার উপরে আপনারা ভালো করে ফোকাস করবেন, কারণ এখানে যে মেঘ এবং বৃষ্টিপাতের যে 4টি প্রকারভেদ আছে, আপনারা শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণি বৃষ্টিপাত, এই বিষয়গুলোর আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। বিশেষ করে শৈলক্ষেপ বৃষ্টিপাতের উপরে আপনারা বেশি করে ফোকাস করবেন। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামে এই সমস্ত বৃষ্টিপাত হয়ে থাকে, পাহাড়ের একদিকে হয়ে থাকে, একদিকে হয়ে থাকে না। এই বৃষ্টিপাতের যে আপনার যে 4টি ভাগ আছে, এটার উপরে আপনারা ভালো করে ফোকাস করবেন এই জলবায়ু এবং উপাদানের নিয়ামকের সাথে। তাহলে আশা করি আপনারা এই চ্যাপ্টারের উত্তরগুলো দিতে পারবেন। এরপরে যদি আমি ষষ্ঠ চ্যাপ্টারে চলে যাই, জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন, মাস্ট বি এখান থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন। এবং এখানে আপনার খুব বেশি কিছু পড়ার দরকার নাই, আপনি শুধু নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে 3টি জলবায়ু অঞ্চলের কোন অঞ্চলটুকু ম্যাপে আপনারা ভালো করে দেখে যাবেন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, আমরা যে পৃথিবীটাকে দেখি মাঝখান বরাবর যে নিরক্ষীয় অঞ্চলটা গেছে, ঠিক এখানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলগুলো অবস্থিত, ওই সমস্ত অঞ্চল নিয়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল গঠিত। আপনারা এই সমস্ত 3টি জলবায়ু অঞ্চলের আবহাওয়া কেমন, কতটুকু বৃষ্টিপাত হয়, শীতকালটা কেমন থাকে, গ্রীষ্মকালটা কেমন থাকে, এখানে কি কি ধরনের শস্য উৎপাদন হয়, মানুষের স্বভাব চরিত্র কেমন, এই সমস্ত বিষয়ের উপরে ফোকাস করে পড়াশোনা করবেন। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা আপনারা দেখে থাকবেন, পৃথিবীর ঠিক মাঝ বরাবর যে ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগরের সাথে যে কাছাকাছি, যেটা স্পেন, পর্তুগাল, ইতালি, সিরিয়া, আপনার বসনিয়া, এই সমস্ত অঞ্চলে ঠিক আপনারা এরকম মাঝ বরাবর একটা অঞ্চল দেখবেন। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুটির একটা ইউনিক একটি জলবায়ু অঞ্চল, কারণ এখানে বৃষ্টি হয় শীতকালে এবং বৃষ্টিহীন থাকে গ্রীষ্মকাল। তো আপনারা এটা বেশি ফোকাস করে করবেন, কারণ এটার উপরে প্রতি বছর সিকিউ এসে থাকে। এবং মৌসুমী জলবায়ু অঞ্চল, সিঙ্গেল কোনো একটি জলবায়ু অঞ্চল নিয়ে এখান থেকে প্রশ্ন হবে না। মৌসুমী জলবায়ু অঞ্চল অবশ্যই এবং অবশ্যই এই দুইটার সাথে মিক্স করা থাকবে, কারণ আমাদের বাংলাদেশ এই মৌসুমী জলবায়ু অঞ্চলে পড়ে থাকে। এবং এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের এই 5 ডিগ্রি থেকে এই 10 ডিগ্রি পর্যন্ত উভয় পাশে উত্তর দক্ষিণে এই মৌসুমী জলবায়ু অঞ্চলটা অবস্থিত, যা আমাদের দেশ এই মৌসুমী জলবায়ু অঞ্চলের ভিতরে পড়ে। এই জন্য মৌসুমী জলবায়ুর সাথে যে কোনো একটি জলবায়ু, নিরক্ষীয় বা ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটার সাথে মিক্স করে আপনাদের সিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। আশা করি আপনারা এটাই কমন পাবেন, এবং এটার উপরে ফোকাস করে পড়লে এই অধ্যায় থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এরপরে যদি আমি আপনাদের সপ্তম অধ্যায়ের কথা বলি, বায়ুমণ্ডল, চ্যাপ্টারটা খুব সহজ, কিন্তু এত বেশি ফোকাস না। আপনি যে 8টা বা 9টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটাকে যদি আপনি একটু স্কিপ করে পড়তে চান, আপনি পড়তে পারেন, কারণ এখানে খুব বেশি সিকিউ আসার মতো তেমন কিছু নেই এবং ফোকাসড কোনো কিছু নেই। এখানে শুধু আপনার এই যে পৃথিবীর সাগর মহাসাগর, যে আপনাদের যে 5টি মহাসাগর আছে, এই মহাসাগরগুলো কোনটার বৈশিষ্ট্য কেমন, এটাই একটু এসে থাকে এখান থেকে। যে এস আকৃতির মহাসাগর কোনটা, এম আকৃতির মহাসাগর কোনটা, আপনারা এগুলো একটু MCQ এর জন্য এই চ্যাপ্টারটা আপনারা একটু ভালো করে দেখে যাবেন, তাহলে আশা করি পরীক্ষাতে পারবেন। এখান থেকে সিকিউ এত বেশি ফোকাস করে আসলে পরীক্ষাতে প্রশ্ন করা হয় না। অষ্টম চ্যাপ্টারে যাই, এখানে খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জোয়ার ভাটা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে। জোয়ার ভাটার কারণ সমূহ, জোয়ার ভাটার যে আপনার মুখ্য জোয়ার, গৌণ জোয়ারের যে পার্থক্য, এদের সময়ের যে ব্যবধান, এবং পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে যে আপনাদের যে ভরা কোটাল হয়ে থাকে, এটার উপরে ফোকাস করা হয়। এবং অষ্টমী তিথিতে যে মরা কোটাল হয়ে থাকে, এটার উপরে ফোকাস করে আপনাদের এখান থেকে বেশি প্রশ্ন করা হয়। খুব কম প্রশ্ন করা হয় আটলান্টিক মহাসাগর এবং আপনার এখানে যে ভারত মহাসাগরে এবং আটলান্টিক মহাসাগরের যে স্রোত আছে, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন করা হয় না। তবে MCQ এর জন্য আপনারা ফোকাস করে পড়ে যাবেন, কারণ এখানের কোন স্রোতটা শীতল, কোন স্রোতটা উষ্ণ,
এই জিনিসটার উপরে ফোকাস করে এমসিকিউতে অনেকগুলো প্রশ্ন করা হয় এবং আপনার সিকিউ ক এবং খ নাম্বারেও এই দুটো টপিকের উপরে ফোকাস করে প্রশ্ন করা হয়। তো স্রোতগুলোর ভিতরে কোনটা শীতল এবং কোনটা উষ্ণ স্রোত এগুলো একটু ভালো করে আপনারা দেখে যাবেন, এবং কোন স্রোতটা কোন স্থলভাগের সাথে মানে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ঘুরে যাচ্ছে এবং উষ্ণ স্রোত শীতল স্রোতের যে বায়ু প্রবাহটা চলে যাচ্ছে এই বিষয়ের উপরে একটু ফোকাস করে আপনারা পড়লে এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবেন এবং এমসিকিউ আপনারা ভালোভাবে উত্তর করতে পারবেন বলে আশা করি। এরপরে আমরা প্রায় লাস্টে চলে এসেছি, আমাদের নবম অধ্যায় যে জীবমণ্ডল, মেইনলি এইখানের উপরে ফোকাস করে এটার সাথে একটু লেজুর লাগিয়ে বাকি প্রশ্নগুলো করা হয়। বাংলাদেশের যে বনাঞ্চল মেইনলি 3টি ভাগে বিভক্ত, ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল এবং ম্যানগ্রোভ যে ফরেস্টটা আছে বাংলাদেশের 3টি ভাগে, এই 3টার উপরে ফোকাস করে আসলে এখানে প্রশ্ন করা হয়। তো আপনারা এই যে 3টি বনাঞ্চলের আপনার কি বলে আপনার উপাদান কোন উদ্ভিদগুলো হয়ে থাকে, কোনটার বৈশিষ্ট্য কেমন, বাংলাদেশের কোন অঞ্চল জুড়ে যে এগুলো আছে এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন। এবং ইকোসিস্টেম এবং বায়োম এই দুইটা জিনিস কিন্তু এক নয়, এই দুইটার পার্থক্য আপনারা একটু দেখে যাবেন, কারণ খ নম্বরে খুব বেশি ফোকাস করা হয় এবং সিকিউতেও আপনার অ্যাকচুয়ালি ইকোসিস্টেম হচ্ছে একটি জায়গাতে আপনার হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে একটি সিস্টেম তৈরি হয় সেটা, আর এই ইকোসিস্টেম মিলে এই বায়োমটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে থাকে। অর্থাৎ একটি বায়োমে অর্থাৎ আপনার বিগার একটি এরিয়াতে, যেমন আমরা আপনার যদি শীত প্রধান অঞ্চলগুলোর কথা বলি বরফ অঞ্চল কিংবা এই যে তুন্দ্রা অঞ্চল আমরা যে জানি, আবার এই যে বিশেষ করে আপনারা চিন্তা করবেন অ্যামাজন ম্যানগ্রোভ ফরেস্ট কিংবা বাংলাদেশের যে ম্যানগ্রোভ ফরেস্টটা আছে এগুলার আপনার যে ইকোসিস্টেমটা কিন্তু আমরা যারা সমভূমিতে বাস করি কিংবা পাহাড়ি অঞ্চলে বাস করি তাদের থেকে কিন্তু আলাদা। সো এই ইকোসিস্টেম এবং বায়োমের ভিতরে বেসিক যে পার্থক্যটা আপনারা এখানে ফোকাস করে পড়ে যাবেন। এবং এখানে লাস্টে এই যে নাইট্রোজেন চক্র এবং কার্বন ডাই অক্সাইডের যে একটা চক্র আছে পরিবেশে, এটার এই কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন চক্র এবং বাংলাদেশের এই বনভূমি বা বনাঞ্চল এই দুটো মিক্স করে এখান থেকে আসলে সিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আপনাদের জন্য খুব শর্টে কোন 5টা চ্যাপ্টার পড়লে অবশ্যই এবং অবশ্যই আপনারা 5টি সিকিউ অবশ্যই কমন পাবেন এই জিনিসগুলো একটু আমি দেখানোর চেষ্টা করবি, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবে। আপনারা প্রথম চ্যাপ্টারটি, দ্বিতীয় চ্যাপ্টারটি, বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টার। আমি অলরেডি 5টি বলে ফেলেছি, কিন্তু প্রথমটি একদম বোনাস স্বরূপ, তাই ওটাকে আমি বাদ দিয়ে বলবো কারণ খুবই ছোট, এটা আপনাদের পড়তে হবে। 4টি বলেছি, এই 5টা থেকে 5টা অবশ্যই কমন পাবেন। এবং এর সাথে আমি আর জাস্ট একটা একটু অ্যাড করতে চাচ্ছি, এই সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার, এই জোয়ার ভাটার অংশটুকু করলে আপনারা পরীক্ষাতে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই 5টা সৃজনশীল কমন পাবেন। এবং পূর্ববর্তী আমি কোন টপিকগুলোর উপরে ফোকাস করে পড়তে হবে এটাও বলে দিয়েছি। আপনারা এই 6টি চ্যাপ্টারের উপরে আমার দেখানো টপিকগুলোর উপরে ফোকাস করে যদি পড়তে পারেন অবশ্যই এবং অবশ্যই আপনারা আশা করি পরীক্ষাতে ইনশাল্লাহ 5টি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। আশা করি এই শর্ট সাজেশন আপনাদের জন্য খুবই উপকৃত হবে এবং আমার দেখানো টপিকগুলোর উপরে জোর দিয়ে যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনারা পরীক্ষাতে সিকিউ এবং এমসিকিউ দুটোই ভালো করে উত্তর করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।